আমি এসআরবি মুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুকৃতি রঞ্জন বিশ্বাস আপনাদের এই নাগরিকত্ব সম্পর্কে কয়েকটি কথা বলবো। আপনারা হয়তো অনেকে জানেন যে আজকে সুপ্রিম কোর্টে একটা মামলার শুনানি ছিল। এই মামলাটি করেছিলেন বিভিন্ন সংগঠন 2019 সালে এই যে K-19 এই আইনের বিরুদ্ধে। তাদের বক্তব্য হলো K-19 আইনটা একটা সাম্প্রদায়িক আইন। ভারতের সংবিধানের যে ধর্মনিরপেক্ষ চরিত্র, সেই চরিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে এই আইন বাতিল করতে হবে। এই মর্মে সুপ্রিম কোর্টে PIL পাবলিক লিটিগেশন এই মামলা জমা পড়েছিল। আজকে শুনলাম যে মোট 237টা সংগঠন মামলা করেছে। তার মধ্যে 236টা মামলা হয়েছে এই K-19 আইনটা বাতিল করার জন্যে, আর একটা আইন হয়েছে K-19 আইনের পক্ষে। 2019 সালে এই আইন হলেও এই আইন নিয়ে কেউ এখনো পর্যন্ত কোর্টে শুনানির জন্যে তদবির করেনি। ফলে মামলাটা ওইভাবেই পড়েছিল। এখন রুলস তৈরি হওয়ার পর এই বিভিন্ন সংগঠন তারা এই বিষয়টি নিয়ে আবার কোর্টে দৌড়াদৌড়ি শুরু করেছে। আমরা আনন্দবাজারে দেখেছিলাম যে মুসলিম লীগ, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ কেরলের, এই মুসলিম লীগ একটা অন্তর্বর্তী আবেদন করে এই মামলার শুনানি দাবি করেছে এবং এই যে আইন, এই আইনের উপরে একটা ইনজাংশন, যাতে এটা কার্যকরী না হয়, ইনজাংশন দেওয়ার জন্য আবেদন করেছে। আমি সে কথা নিয়েও একটা ভিডিও আমি করেছি। আমি তখন ভেবেছিলাম যে একমাত্র এই মুসলিম সংগঠন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগই বোধহয় বিষয়টাতে উদ্যোগ নিয়েছে। কিন্তু আজকে জানতে পারলাম যে এই মামলায় ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ আছে, ওয়াইসুদ্দিন হায়দ্রাবাদের যে MP তিনি আছেন, আসাম প্রদেশ কংগ্রেস তারাও এই মামলা বাতিল করার জন্য মামলা করেছে আমাদের তৃণমূলের সাংসদ, এই যে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র মামলা করেছে কংগ্রেসের খুব বড় নেতা জয়রাম রমেশ। এরকম বিভিন্ন সংগঠন মামলা করেছে। সেই মামলার আজকে শুনানি ছিল। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের পক্ষে উকিল ছিলেন কপিল সিবাল। তারা এই মামলার উপরে ইনজাংশন চেয়েছিলেন। স্থগিতাদেশ দেয়নি, ইনজাংশন দেয়নি, কারণ গভর্নমেন্টের পক্ষ থেকে একটা সময় চেয়েছিলেন, গভর্নমেন্টের পক্ষ থেকে কিছু বলার। তারা 4 সপ্তাহ সময় চেয়েছিলেন, 1 মাস। সুপ্রিম কোর্ট তাদের 3 সপ্তাহ সময় দিয়েছে এবং আগামী 9 এপ্রিলের মধ্যে তাদের যে বক্তব্য সেইটা কোর্টে জমা দিতে হবে এবং হয়তো 9 তারিখেই আবার এর পরের শুনানি হবে। এই ঘটনাটা ঘটেছে।
এখন এইগুলো দেখে আমার মনে হচ্ছে যে ওই যে আমাদের দেশে একটা কথা বলে না, যে ওই ভিক্ষা চাই না মা তোর কুকুর ঠেকা। এখন আমাদের অবস্থা, উদ্বাস্তুদের অবস্থা ঠিক সেরকম একটা অবস্থা হওয়ার মুখে দাঁড়িয়ে গেছে। আমি একটুখানি বলি যে এই যে K-19 আইন, এই K-19 আইনটা যদি বাতিল হয়, বাতিল হলে কি দাঁড়াবে অবস্থাটা? আমি আইন যেটুকু বুঝি, যেটুকু কোর্টে দৌড়াদৌড়ি করেছে এই নাগরিকত্বের বিষয় নিয়ে আন্দোলন করছি 20 বছর ধরে, তাতে এইটা বুঝেছি যে K-19 যদি বাতিল হয় তার অর্থ হলো সমস্ত উদ্বাস্তু মানুষ 1948 সালের 19শে জুলাইয়ের পরে যারা ভারতে এসেছেন, তার মধ্যে যারা বিনা অনুমতিতে, বিনা পাসপোর্ট ভিসা বা অনুমতি না নিয়ে যারা ভারতে এসেছেন, মূলত হিন্দুরাই এসেছেন আমাদের পূর্ববঙ্গ থেকে, আর পাঞ্জাবের দিকে শিখ হিন্দু তারাই বেশি, এরা সবাই অনুপ্রবেশকারী হিসেবে বিবেচিত হবেন। তার কারণ এইসব মানুষের 99% মানুষ তারা পাসপোর্ট ভিসা নিয়ে এদেশে আসেনি, বিনা অনুমতিতেই এসেছেন। যদিও বা কারোর কাছে কিছু ডকুমেন্ট, অনুমতিপত্র ওই সময় নিয়েছিলেন, এরকম যদি হয়, সেগুলো কারোর কাছে আর এখন রক্ষণাবেক্ষণ করে রাখেনি। তাহলে যারা এই যে K-19 বাতিল করার কথা বলছেন, তারা কি এই অবস্থাটা জানেন? আমার মনে হয় তারা এটা জানেন না। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হলো এই যে বিজেপি দল, আমার মনে হয়, আমি অনেকদিন থেকে বলছি, আজও আবার সেই কথাটা আপনাদের বলছি, যে বিজেপি উদ্বাস্তুদের ভালো চায় না। উদ্বাস্তুদের ভালো যদি চাইতো তাহলে 2003 সালে উদ্বাস্তুদের অনুপ্রবেশকারী তকমা দিত না। মানে অনুপ্রবেশকারী উদ্বাস্তুদের, মানে আমি বলছি উদ্বাস্তু মানে তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, এরাই, তাদের অনুপ্রবেশকারী তকমা দিত না। আপনাদের মনে আছে তখন তারা এই কথা বলেছিল যে আমরা মুসলমানদের অনুপ্রবেশকারী বলছি, কিন্তু এটা তো আমরা বুঝি কয়জন মুসলমান এসেছেন, অধিকাংশ হিন্দু এসেছেন, ফলে আসলে তারা হিন্দুদের অনুপ্রবেশকারী বানিয়েছিল। তা এইটা একটা বিজেপি দল, তারা যখন হিন্দুদের অনুপ্রবেশকারী তকমা দিয়েছে আইন তৈরি করে, এইটাতে বিজেপির যে ইন্টেনশন সেটা কিন্তু বোঝা যায়। এবং শুধু এইটা না, এর সঙ্গে তারা জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়টা যেটা করেছে, যে মা বাবা দুইজন না হলেই ভারতের মাটিতে জন্মগ্রহণ করলেও তিনি জন্মসূত্রে নাগরিকত্ব পাবেন না, তার মানে কিন্তু তারা আসলে পুরুষানুক্রমে উদ্বাস্তুদের বেনাগরিক করার একটা ব্যবস্থা পাকাপোক্ত করেছে। এবং এই K-19 তারা যা বলছে, তাদের তো জন্মসূত্রে নাগরিকত্বের ওই যে বাধা তারা তৈরি করেছে, এইটা কিন্তু সংশোধন করার কোনো তারা চেষ্টা করেনি। এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। এসব দেখে আমার মনে হচ্ছে যে দেখেন, আমাদের পশ্চিমবঙ্গের লোকের, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা, তারা ভালো করে বুঝেছেন, বহু বছর ধরে, অন্তত 1 দশক ধরে তৃণমূল এখানে ক্ষমতায় আছেন, তারা নিয়োগের জন্য আইন তৈরি করে, নিয়োগের জন্য আইন তৈরি করে পরীক্ষা নেয়, তারপর হয়তো একটা প্যানেল বের করলো, তারপরে তার উপরে একটা কেস হয়। এই যে যখন তারা নিয়োগের জন্য যখন তারা অ্যাডভার্টাইজমেন্ট করছে, সেই সময় থেকে শুরু করে
যে পদক্ষেপগুলো আছে এর প্রত্যেকটাতেই তারা কিছু আইনি ত্রুটি বিচ্যুতি রেখে দেয়, যে কারণে যে কেউ হয়তো তারা পেছন থেকে মদত দেয় কিনা সেটা আমরা জানি না, ওই কোর্টে যেটা বলে, কোর্টে গেলে পেশাটার উপর ইনজাংশন হয়ে যায়, নিয়োগ বন্ধ হয়ে যায়। আসলে পশ্চিমবঙ্গ সরকারের যে আর্থিক অবস্থা সেটা খুব ভালো না, এবং সেইটাকে সামাল দেওয়ার জন্যে তারা নতুন নিয়োগ করতে চায়নি, এবং সেইটা ঠিক ওইভাবে না বলে ঠিক এরকম একটা ডিফেক্টিভ পথ গ্রহণ করে নিয়োগ বা তার অ্যাডভার্টাইজমেন্ট এইগুলো করে এইভাবে তারা বিষয়টাকে আটকে দিচ্ছে। আমার এখন মনে হচ্ছে এই যে K-19 যেটা, আমরা জেপিসিতে এই আইনে হিন্দু মুসলিম না করার জন্য বলেছিলাম, এবং অনেকেই বলেছিলেন। আপনারা যদি জেপিসি রিপোর্টটা দেখেন তাহলে দেখবেন বিরোধী দলের নেতারা সবাই কিন্তু নোট অফ ডিসেন্ট, মানে তাদের যে আপত্তির কথা, ওরা তো সংখ্যাগরিষ্ঠর জোরে করে নিয়েছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠর জোরে ভোটাভুটি করে আইন পাশ হলেও প্রত্যেকের আলাদা আলাদা করে এই আপত্তির কথা জানানো যায়, যাকে নোট অফ ডিসেন্ট বলে। দেখবেন সেই নোট অফ ডিসেন্টে প্রতিটা রাজনৈতিক দল তারা এই যে হিন্দু মুসলিম কোশ্চেন, এইটা সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ কি না এইটা নিয়ে প্রশ্ন তুলেছে। এখন এইটা নিয়ে যখন প্রশ্ন তুলেছে তখন তো এইটা সেইভাবে করা যেত। যদি বিজেপির সদিচ্ছা থাকতো তাহলে তারা এই ঝুঁকির মধ্যে যেত না, তারা এমনভাবে আইনটা একটু পরিবর্তন করে করতো যাতে এই হিন্দু মুসলিম কোশ্চেন বা এই ভারতের ধর্মনিরপেক্ষতার প্রশ্নটা নিয়ে চ্যালেঞ্জ না হতে পারত। এই যে চ্যালেঞ্জ হয়ে গেল, এই চ্যালেঞ্জ হয়ে যাওয়ার পর এখন কি হবে? এবার বলেছে 9 এপ্রিল গভর্নমেন্টের বক্তব্য বলবার জন্য টাইম দিয়েছে, এবং শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট জমা দিলে কিন্তু হবে না। যে রাজ্যে উদ্বাস্তুরা বসবাস করে সেই সব রাজ্য সরকারকেও কিন্তু তারা নোটিশ করবে যে সেই রাজ্য সরকারের এ ব্যাপারে কি বলার আছে। এইবারে কি হবে, 9 তারিখে দেখা যাবে কোনো একটা রাজ্য বা কোনো কেন্দ্রীয় সরকার হয়তো আবার টাইম চাইবে, কোনো রাজ্য দেবে, কোনো রাজ্য দেবে না, এই করতে করতে 2 বছর 4 বছর চলে যাবে একেবারে আমি নিশ্চিত। কারণ আমরা একটা কেস করেছিলাম, এই নাগরিকত্বের প্রশ্নে কেস করেছিলাম, কেসটা হয়েছিল 2009 সালে। আমরা 2014 সালে পার্টি হয়েছিলাম, তাই নিয়ে সাংবিধানিক বেঞ্চ তৈরি হয়েছে, বহু হিয়ারিং হয়েছে। সেই আইনের কিন্তু আজও ফয়সালা হয়নি, যদিও 12ই ডিসেম্বর তার ফাইনাল হিয়ারিংটা হয়ে গেছে, কিন্তু রায়টা এখনও বেরোয়নি। সেইটা করতে গিয়ে আমরা দেখেছি যে একটা 5 সদস্যের একটা বেঞ্চ তৈরি হলো, একটা হিয়ারিং হলো, একজন জাজ রিটায়ার করে গেলেন বা মারা গেলেন, কিছু একটা হলো। এইবারে নতুন জাজ না হওয়া পর্যন্ত ওই বেঞ্চে আর হিয়ারিং হবে না। আবার একজন হলো, তারপর দেখা গেল যে সুপ্রিম কোর্টের জাজ যারা তারা তো 1 বছর 2 বছর 6 মাস এই তো তারা কন্টিনিউ করেন, আবার গেল। এইরকম করতে করতে 2009 থেকে আপনি এই এখনো 2024, এত বছরে তার মীমাংসা হয়নি। ফলে এইটা এখন ঠিক এর মধ্যে ঢুকে গেল। আজকে তারা বলেছিল, কপিল সিবাল বলেছিল যে নাগরিকত্ব একবার দিয়ে দিলে তো এটা আর উল্টানো যাবে না, ফলে নিয়োগটা বন্ধ রাখো। সরকার যেটুকু বুঝলাম, যেটুকু খবর শুনলাম এবং বুঝলাম, তাদের ইনজাংশনটা দেয়নি, বা নাগরিকত্ব দেওয়ার উপর যে ইনজাংশন সেটা করেনি, কিন্তু বলেছে যদি 2-5 জনকে তারা নাগরিকত্ব দেয়, কাকে কিভাবে দিল সেটা সুপ্রিম কোর্টে রিপোর্ট করতে বলেছে। কিন্তু আলটিমেটলি এই সবগুলো শুনে একটা ইনজাংশন হবে যদি দেয়। আর বিজেপিও যদি তার এরকম একটা থেকে থাকে যে ঠিক আছে আমার তো রাজনৈতিক লাভ তো হয়ে গেল, ফলে কেস পড়ে থাকুক, তাহলে কিন্তু ওই যেটা বললাম যে ভিক্ষে চাই না আমার কুকুর ঠেকা, এই অবস্থার মধ্যে আমরা পড়ে গেলাম। আর আপনি লক্ষ্য করুন যে সিপিআইএম বাদে, এখন অবধি যে আমি খবর পেয়েছি, সিপিআইএম বাদে প্রায় সব দলের
মহুয়া মৈত্র করেছেন মানে তৃণমূলের সম্মতি না থাকলে তারা করেননি। জয়রাম রমেশ করেছেন, ওদিকে প্রদেশ কংগ্রেস করেছে আসামে, প্রায় সব, ওদিকে মুসলিম লীগ, প্রায় সব রাজনৈতিক দল কিন্তু তারা কোর্টে চলে গেছেন। এই যে কোর্টে চলে যাওয়া, তারা কিন্তু উদ্বাস্তুদের কথা ভাবছে না, তারা সংবিধানের যে বিষয় এইটাই হচ্ছে তাদের মাথা ব্যথার কারণ। আমি বলছি না যে সংবিধান লঙ্ঘন হয়েছে কি হয়নি এটা গুরুত্বপূর্ণ নয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সেই সাথে সাথে এটাও তো গুরুত্বপূর্ণ যে এত মানুষের এই যে সমস্যা, নাগরিকত্বের মতো একটা বিষয়ের সমস্যা, এই সমস্যাটা কিন্তু তাদের মাথায় নেই এবং এইটা কিন্তু আটকে গেল। এখন আমি এইসব বিরোধীদের বলি যে এরা এই যে বলছে যে কা হবে, কা হওয়ার পরে এনআরসি হবে, ওই যে ক্রোনোলজি যেটা বুঝিয়েছিলেন অমিত শাহ, আমি তাদের শুধু একটু বলি, এই যে কা-19 আটকে গেল, ধরে নিন আটকে গেল, এর 10 বছর আইনি কসকসানি চলল, তা এবারে এখন থেকে 6 মাস পরে গভর্নমেন্ট যদি চাই, জিতে গেল সিপিএম, এই জিতে গেল বিজেপি, আমি ধরে নিচ্ছি, যদিও আমার হিসাবে বিজেপির এবারে ক্ষমতায় আসার চান্স আমার মতে 49 ভাগ, 51 ভাগ বিরোধীদের, সামান্য অদল বদল হয়ে গেলেই রেজাল্ট পাল্টে যেতে পারে, সে যাই হোক। তো ধরুন বিজেপি যদি ক্ষমতায় এসে গেল, অঘটন ঘটে গেল, ক্ষমতায় আবার বিজেপি এসে গেল, এসে গিয়ে যেভাবে বলছেন যে তারা এনআরসি করবেই এবং 14 ধারা তৈরি হয়েছে, 14 ধারাতে বাধ্যতামূলকভাবে এনআরসি করার নির্দেশ দিয়েছে আইন, ফলে এই আইনটা তো এখনো বাতিল হয়নি। কংগ্রেসও এনআরসি 14 ধারা বাতিল করার দাবি করেনি, তৃণমূল কংগ্রেসও কখনো বাতিল করার দাবি করেনি, বলেছে আমরা এখানে হতে দেবো না, মানে আমার আমলে যাতে না হয়, আমার যাতে জনপ্রিয়তা নষ্ট হয়, কিন্তু 14 ধারা বাতিল করো এই দাবি তোলেনি, সিপিআইএমও তোলেনি। তা এইবারে 6 মাস পরে বিজেপি যদি আবার পাওয়ারে আসে, তারা বললো আমরা এনআরসি করব, তা কাটা আটকে গেল, কা-19 কা হলো না, বা ওখানে ইনজাংশন হয়ে আটকে থাকলো, এনআরসি তৈরি করতে কোনো সমস্যা আছে? এনআরসি তৈরি করতে যে সমস্ত বাবুরা বলছেন নো কা নো এনআরসি, এবং এই যে সব রাজনৈতিক দল, তারা এই প্রশ্নের জবাব দিন না। 6 মাস 9 মাসের মধ্যে এনআরসি করার জন্য নোটিশ জারি হলো, প্রথমে এনপিআর করলো, তারপরে এনআরসি করলো, ধরুন 1 বছর ধরে এনপিআর হলো, এনপিআরটা স্ক্রুটিনি করে তারপরেই এনআরসি করার নোটিশ দিল, সেটাতে কোনো আইনি বাধা আছে? কোনো আইনি বাধা নেই। তা আমি যদি ধরে নিই তর্কের খাতিরে যে কা-19টা এইভাবে পড়ে রইল, এইবারে এখানে এনআরসি করা শুরু হলো, এনআরসি করার অর্থ হলো এনআরসিতে প্রত্যেকটা মানুষকে প্রমাণ দিতে হবে তিনি নাগরিক, হয় বার্থ সার্টিফিকেট, আর না হলে বহিরাগত যারা, আমরা যারা এসেছি পূর্ববঙ্গ থেকে, পূর্ব পাকিস্তান থেকে, আমি বাঙালিদের কথা বলছি, তাদের দিতে হবে সিটিজেনশিপ সার্টিফিকেট। কজনের আছে? জন্ম হয়েছে বহু মানুষের, কিন্তু জন্মের সার্টিফিকেট নেই। আর শেষের দিকে যাদের জন্মের সার্টিফিকেট আছে, সেই সময়ের ক্ষেত্রে হয়ে গেছে 87 সাল থেকে আইদার অফ হিজ প্যারেন্টস, মা বাবার একজনের নাগরিকত্বের প্রমাণপত্র তার জন্মের সার্টিফিকেটের সাথে থাকতে হবে। আর 2004-এর 3রা ডিসেম্বর থেকে হয়েছে বোথ অফ হিজ প্যারেন্টস, মা বাবা দুইজনেরই নাগরিকত্বের প্রমাণ যার জন্মের সার্টিফিকেট আছে তার সাথে জমা দিতে হবে, না হলে নাগরিকত্ব পাবে না। তাহলে 1-1.5 কোটি মানুষ তারা তো এনআরসিতে বাদ পড়ে যাবেন। তাই এই যে কা বন্ধ করলেন, হিন্দু মুসলিম হয়েছে কিনা, তাই এইটা কি দিয়ে বন্ধ হবে? এইটা কি দিয়ে বন্ধ হবে? বিজেপি তারা বলছেন, এক কাপড়ে এসেছেন, কত অত্যাচারের কথা বলেন এবং তা বলতে বলতে কেন্দ্রেও পড়েন, কিন্তু তারা যদি ধর্মীয় অত্যাচারের কথাই যদি বলেন, তাহলে 14 সালের পরে কি হলো? 14 সালের পরে যারা এসেছে তাদের কি হবে? তারা হিন্দু নয়? ফলে এই যে কথাগুলো বলছেন তারা, এই কথাগুলো কিন্তু একসাথে মেলালে কিন্তু মিলছে না।
আর মিলছে না বলে আমি সবাইকে বলছি যে বিষয়টা একটু ভাবুন। এই যে অসীম সরকার আজকেও আমাকে দুবার টেলিফোন করেছিলেন, আমার সাথে তার সম্পর্ক বহুদিনের, টেলিফোন করেছিলেন, অনেক কথা হলো। আমার সাথে টেলিফোনে কি কথা হয়েছে আমি সেটা আপনাদের এখানে বলছি না, সেটা আমাদের ব্যক্তিগত স্তরে তিনি টেলিফোন করে বলেছেন, আমি নিশ্চিতভাবে সেগুলো এখানে কোট করব না। তো আমি যেটা বলছি সেটা হলো, উনি তার ভিডিওতে বলছেন যে ওই যে 19 সালে যে মুসলমানরা যে আন্দোলনটা করেছিলেন সেটি সম্পর্কে তিনি বলছেন যে এটা তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি, উনি যাকে মুমতাজ বেগম বলেন বিকৃত করে, মমতা ব্যানার্জির উস্কানিতে এটা হয়েছিল, এটা তিনি বলছেন। জানি না পেছনে কি ছিল, গোপনে কি ছিল, আমি যদিও এটা বিশ্বাস করি না, কারণ আমি মুসলিম সমাজের খবরটা রাখি বলে বলছি, এটা তারা এটা মনে করেছিলেন। এবং তারাই যে আন্দোলনে নেমেছিলেন তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো উস্কানি নয়, তারা এটা নেমেছিলেন, আমি অসীমবাবুকেও বলছি মনে করার জন্যে, যে আপনি যেটা বলছেন দেখেন আপনি মানুষকে বিভ্রান্ত করছেন কিনা। আপনি বলেছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানি দিয়ে তাদের নামিয়েছিল, কিন্তু আপনি একটু মনে করুন তো ওই সময় ওই যে প্রায় আসতেন অমিত শাহ, এসে কি ভাষণটা দিতেন, 3 কোটি মুসলমান বাংলাদেশ থেকে এসছে, তাদের খুঁজে বের করে করে এখান থেকে তাড়ানো হবে। এবং এই যে ভাষণগুলো তিনি সেই সময় দিয়েছিলেন, এটা মুসলমানদের মনে, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রের, একটা আতঙ্ক তৈরি হওয়ার যথেষ্ট কারণ ছিল কিনা। এবং এইটার জন্যেই তারা আতঙ্কগ্রস্ত হয়ে এই আন্দোলন, এই আইনটাকে আটকাবার কথা তারা বলেছিলেন। শাহিনবাগেও তাই, এবং তারপরে আমাদের পার্সটাকে যেটা হয়েছিল সেটাও তাই। ফলে এরকম করে সমস্ত জায়গাতে কিন্তু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। এই অসীমবাবুর মতো মানুষ, যারা আমি ব্যক্তিগতভাবে চিনি বলেই বলছি, তারা মুসলমানদের খারাপ চান, মুসলমানরা খুব দুরবস্থার মধ্যে পড়ুক, এটা কিন্তু চান না। কিন্তু তা সত্ত্বেও এই যে রাজনীতির যে চক্কর, আমাকে দেশে বাংলায় বলে চক্করে, রাজনীতির চক্করে পড়ে তারা এই সমস্ত করে চলছেন। আর বিজেপি যদি সত্যি এই বিরোধীদের নাগরিকত্ব দিতে চায়, তাহলে 2003 সালে যখন তারা এসেছিল সেই সময় তারা কি করতে পারত? এই যে এখন বলছে দরখাস্ত করো, তখন এই অনুপ্রবেশকারী হিসেবে সবাইকে তকমা দিয়ে আবেদন করার যে অধিকার, সেইটাকে বন্ধ করে না দিয়ে, সেই অধিকার কেড়ে না নিয়ে তারা তো বলতে পারতো যে আপনারা আবেদন করুন, আবেদন করে নাগরিকত্ব নেন। তো এইটা যদি সেই সময় শুরু করতো, সেই 5 বছর কংগ্রেস খারাপ আমি মেনে নিলাম, আর এই 10 বছর মানুষের সমস্যা মোটামুটি মিটে যেত। করেনি। তা এই সমস্ততে কি মনে হয়? আমার কিন্তু মনে হচ্ছে যে গোটা ব্যাপারটা এইটা একটা বিজেপির চক্রান্ত, এইটা করে ওরকমভাবে এখন আইনের দোহাই দেবে, এখন বিরোধীদের দোষ দেবে। বিরোধীদের বোকামি আছে, আমি এটা অস্বীকার করছি না, এইটা দিয়ে তারা কিন্তু বিষয়টাকে আটকে দেবে। জন্মসূত্রের ব্যাপারটাও দেখুন তারা পথটা খুলছে না। এগুলো আমি বলছি আমাদের মানুষ, আমাদের সমাজের মানুষ যারা বিজেপিকে বন্ধু ভাবছেন, অন্যরা যদি বন্ধু, অন্যান্য যে রাজনৈতিক দল, তারা আমাদের বন্ধু কি বন্ধু না তা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু আমি আপনাদের বলছি বিজেপিকে বন্ধু ভাবার কোনো কারণ নেই, এটা কিন্তু একেবারে স্পষ্ট। আর ঠিক এরকম একটা অবস্থা আপনারা জানেন, কালকে আমাদের মিটিং আছে মৌলালী যুবকেন্দ্রে। মৌলালী যুবকেন্দ্রে কালকে মিটিং আমাদের 2:30টার সময়। এই জায়গাতে আমরা সিদ্ধান্ত নেব, কারণ এই যে অবস্থা হতে পারে, এইরকম এতটা স্পষ্টভাবে না হলেও এরকম একটা আশঙ্কা, আমি আমার কথা বলছি, এরকম একটা আশঙ্কা কিন্তু আমার বরাবর ছিল, এবং আজকে কিন্তু সেইটা হলো। এবং এটা হওয়ার পরে আমার মনে হচ্ছে যে আমরা যে দাবি করেছি যে
ওসব হিন্দু মুসলিম কোশ্চেন কিছুই নয়। ভারতবর্ষে যারা স্থায়ীভাবে বসবাস করে তাদের সবাইকে নাগরিক ঘোষণা করে একটা আইন তৈরি করো এবং সবাইকে নাগরিক পরিচয়পত্র দিয়ে দাও। এই যে দাবি আমরা করেছিলাম, এই দাবিটা কিন্তু এখন আরও বেশি করে এই আজকের এই যে কোর্টের যে ঘটনা, তারপরে আরও প্রাসঙ্গিক হয়ে গেল। আজকে কিন্তু বুঝতে হবে উদ্বাস্তুদের যে তারা কীরকম অবস্থার মধ্যে পড়তে যাচ্ছে। সব ডাটা, সব ইনফরমেশান কিন্তু গভর্নমেন্টের হাতে চলে গেছে। বিজেপি এগুলো করে নিয়েছে। সেটা আপনারা আধার ডিঅ্যাক্টিভেট, এই কেসে আপনারা দেখেছেন যে কোনো ডাটা তার নিতে বাকি নেই, কোনো জায়গাতে চালাকি করার কোনো জায়গা নেই। তারপরে ঠাকুরনগরে ওই যে ভোটার কার্ড থেকে নাম বাতিল, মানে নাম কেটে বাদ দেওয়ার 7 দিনের মাত্র সময় দিয়েছে। 20শে ফেব্রুয়ারি নোটিশ, 27 তারিখের মধ্যে বলেছে হাজির হয়ে নাগরিকত্বের প্রমাণপত্র নিয়ে হাজির হও। ফলে এইগুলো কিন্তু আমার মনে হচ্ছে রেডি হয়ে আছে, ইলেকশনটা হয়ে যাবে, নোটিশগুলো আসবে। ফলে এই উদ্বাস্তুরা যদি এখনও যদি ভাবেন যে দেখি চোর কি করে, তাহলে কিন্তু ওই নিয়ে দৌড় দেবে, আর ধরতে পারবেন না। ফলে আপনারা এই যে দাবি আমরা করেছি, এই দাবিতে দেখেন, এই দাবিতে বিরোধীদেরও বলছি, এই দাবিতে আপনারা হিন্দু মুসলিম বলছেন, হিন্দু মুসলিমের তো কোনো সমস্যা নেই। আপনারা বলছেন যে বিজেপিও বলছে যে দেশভাগের সময় এই প্রতিশ্রুতি ছিল, মহাত্মা গান্ধীর ছিল, জওহরলাল নেহরুর ছিল, রাজেন্দ্র প্রসাদের ছিল, বল্লভভাই প্যাটেলের প্রতিশ্রুতি ছিল, এবং তারা সেটা বলছেন এই লোকগুলোকে দেওয়া উচিত। এবং এই জায়গা থেকে তো বিজেপিও বিজেপি বিরোধিতা করছে না, কংগ্রেস বিরোধিতা করছে না, সিপিএম বিরোধিতা করছে না, তৃণমূল কংগ্রেসও বিরোধিতা করছে না। আর আমরা এই যে দাবি করছি, এতে আইনি জটিলতা কিছু নেই। ধর্মনিরপেক্ষ চরিত্র নষ্ট হলো কি নষ্ট হলো না, এটা নেই। এবং এই দাবি আমরা আজকে করছি না, এই দাবি আমরা দীর্ঘকাল ধরে করে আসছি। আমরা সেই ঠাকুরবাড়িতে যখন থেকে আন্দোলন শুরু করেছি 2004 সাল থেকে, তখনই করছি। তা আমরা যেটুকু বুঝি সেটুকু বিজেপি বোঝে না, এরকম নয়। আসলে তারা খোলা মনের লোক নয়, তারা উদ্বাস্তুদের ভালো চায় না। আমি অসীমবাবুকেও বলবো, আপনি গোটা ব্যাপারটা একটু মিলিয়ে দেখবেন। আপনি যাদের ভগবান বলছেন, বিশ্ব নেতা বলছেন, যাদের বলছেন কথা দিয়েছে কথা রাখবে, মোদি কথা দিয়ে কথা রাখা লোক। মোদি বলেছিল না প্রতি বছর 3 কোটি না কত চাকরি দেবে বেকারদের, দিয়েছে? কথা রেখেছে? রাখেনি। কি একটা বলেছিল 15 লাখ টাকা ওই যে দুর্নীতির টাকা সুইস ব্যাংক থেকে এনে প্রত্যেকের অ্যাকাউন্টে জমা করবে, হয়েছে? হয়নি। উনি যেগুলো করেছেন সেটা স্যার রাম মন্দির বলেছিলাম করে দিলাম, 370 ধারা করেছিলাম করে দিলাম, যেটা আমাদের আমজনতার কোনো কাজে লাগে না, আমজনতার কোনো কাজে লাগে না। শুধু এইভাবে কেবল মানুষের মস্তিষ্ক বিকৃতি ঘটিয়েছেন তিনি, আর কোনোটা করার ক্ষমতা নেই। আপনি একটু ভাবুন। আমি অসীমবাবুকে বলছি, কেন বলছি আপনাকে, কারণ আপনারা কবিগান করেন বহুদিন থেকে, অনেক লোক আপনাদের চেনে, সেটা আপনাদের গানের জন্যে আপনারা তাদের কাছে প্রিয়, সেইটাকে আপনারা ক্যাপিটালাইজ করছেন, সেইটাকেই পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করছেন। এটা করবেন না। সেই জন্যে আমরা বলছি, অসীমবাবুকেও বলছি, শান্তনু ঠাকুরকেও বলছি, এবং সেই সাথে এটা বলে বোধহয় খুব লাভ হবে না, কারণ তারা ওই যে ক্ষমতার একটা মিষ্টতা, বুঝলেন তো, এইটে একটা আছে, ফলে তারা বেরোবে না, হয়তো বেরোবে না, লাঠিচাটা না খেয়ে বেরোবে না। আমি বলছি সমস্ত উদ্বাস্তু মানুষ এবং যারা গণতন্ত্র প্রিয় মানুষ, আসুন আমরা এই যে দাবিটা করেছি, এই দাবি করলে কিন্তু একটা শান্তি ফিরতে পারে, মানুষ শান্তিতে থাকতে পারে। এবং এই দাবিতে কালকেই আমরা এই দাবিটা নতুন করে আবার এটাকে কংক্রিট করব, বহু মানুষের মতামত নিয়ে আমরা এই দাবিটাকে ওই জায়গাতে এস্টাবলিশ করবো, এরকমই একটা প্রস্তাব ফেলব। আপনারাই সেটাকে পাশ করবেন অথবা নস্যাৎ করবেন। ওই মিটিংটাতে আপনারা আসুন। আগামীকাল 20শে মার্চ মৌলালী যুবকেন্দ্র, কলকাতা, দুপুর 2:30 আপনাদের আবেদন জানিয়ে। আর এই যেটুকু জানতে পেরেছি সুপ্রিম কোর্টের কেস সম্পর্কে, এটুকু আমি আপনাদের জাস্ট
ইনফরমেশন আকারে। এটা নিয়ে তো আরও ব্যাখ্যা বিস্তার, তার ভালো মন্দ নিয়ে আরও অনেক কথা বলতে হবে। আপনারাও বলবেন, শুনবো, আমরাও হয়তো বলবো, আপনারা শুনবেন। কিন্তু এই আমি যতটুকু জানি সেটুকু আমি শুরুটা করে দিলাম, মানুষের ভাবনার জগতে বিষয়টা একটু ঢুকিয়ে দেওয়ার জন্য আমার এই অনুষ্ঠান, এই প্রোগ্রাম। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।